আদিবাসীদের উন্নয়ন প্রয়োজন, আদিবাসীদের ক্ষমতায়ন বা আদিবাসী সমাজকে আর্থিক দিক থেকে তাদেরকে টেনে তোলা যায়, সেই লক্ষ্যে কংগ্রেস দল কাজ করে চলেছে। ইন্ডিয়া জোট সারা দেশব্যাপী যে আহ্বান রেখেছি, আমরা কোনো অবস্থাতেই জোট সঙ্গীদের আমরা আলাদাভাবে বা আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো ধরনের তফাৎ থাকবে না। আমরা ঐক্যবদ্ধ লড়াই করব। এই লড়াই জোটবদ্ধ লড়াই এবং বিরোধী দলের একটা ঐক্যবদ্ধ লড়াইয়ে এটা একের বিরুদ্ধে একের লড়াই হতে যাচ্ছে। দেশের মানুষ বর্তমান যে শাসক দল তার বিরুদ্ধে তাদের স্বরূপ চিনে ফেলেছে, তাদের প্রতারণা, তাদের জুমলার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। বিজেপি দুটি আসনে নিজেদের জয় নিজেরাই সুনিশ্চিত করছে, আবার এরা প্রধান বিরোধী দলকে টেনে নিয়ে শাসক দলের মধ্যে হাত ধরতে হচ্ছে। তাদের সাহায্য নিয়ে নির্বাচন সুনিশ্চিত করার কথা ভাবনা চিন্তায় রাখতে হচ্ছে। তার মানে বোঝা যায় যে এরা শুরু থেকেই দুর্বল। বিজেপি যে এককভাবে জিততে পারবে না এটা তো পরিষ্কার। রাজ্যের জনগণ এটা বুঝে গেছে যে বিজেপি একটা সুযোগ সন্ধানী দল। বিজেপি দল ভয়, সন্ত্রাস, অর্থ অপপ্রয়োগ, অপশাসন, আসলে গণতন্ত্র বা সংবিধান তাদের কাছে কোনো মূল্য রাখে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রত্যেকেই জানি যে বর্তমানে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। হ্যাঁ, সামনেই লোকসভা নির্বাচন, যে অপেক্ষা ছিল দীর্ঘদিন যাবৎ, সেই অপেক্ষার অবসান আজকে ঘটতে চলেছে। আজকে দুপুর 3 ঘটিকায় সেই নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে এবং তার পরবর্তীতে আমরা কাজ শুরু হয়ে যেতে দেখব। প্রচার প্রসার একেবারেই চূড়ান্ত পরিস্থিতি, সেগুলো আমরা দেখতে পাবো। তার প্রাক মুহূর্তে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা বা প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন। পূর্ব এবং পশ্চিম যে দুটি আসন রয়েছে লোকসভা নির্বাচনের জন্য আমাদের ত্রিপুরা রাজ্য থেকে, সেই আসনগুলিতে ইতিমধ্যে আমরা কংগ্রেস দল থেকে পশ্চিম ত্রিপুরা আসনে যে নাম বা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তিনি হচ্ছেন যিনি বর্তমানে কংগ্রেস দলের প্রেসিডেন্ট রয়েছেন, আশিস কুমার সাহা স্যারের। এবং ইতিমধ্যে আমাদের সাথে উনি রয়েছেন এবং আমরা ওনার থেকে জানার চেষ্টা করব যে কিভাবে ওনাদের কাজ চলছে, দল কতটুকু প্রস্তুত, এবং আজকে যেহেতু নির্ঘণ্ট প্রকাশ হচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা জানার চেষ্টা করব। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এ। নমস্কার স্যার, যে বিষয়টি জানতে চাইবো, লোকসভা নির্বাচন ইতিমধ্যেই দামামা বেজে গেছে এবং তার পাশাপাশি প্রত্যেকটি দল প্রস্তুত তাদের নিজেদের বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়ে। আপনাদের দল কতটুকু প্রস্তুত রয়েছে বা রাজ্যের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? প্রথমত, এই রাজ্যে ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স যারা আছে, জোটবদ্ধভাবে আমরা দুটি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আমরা থাকব। ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জোট প্রার্থী আমার নাম ঘোষণা হয়েছে। সাংগঠনিকভাবে আমাদের যে 5টি জেলা, সদর, বিশালগড়, সোনামুড়া, উদয়পুর এবং বিলুপুর, এই 5টি জেলার 30টি বিধানসভা, মানে 30টি ব্লক এবং এই 5টি সাংগঠনিক জেলার যারা জেলা নেতৃবৃন্দ, তাদের পূর্ণাঙ্গ যে সাংগঠনিক আমাদের কমিটিগুলি, এই কমিটিগুলি ইতিমধ্যে আমরা সম্পন্ন করে এই কমিটির মাধ্যমে আমাদের নির্বাচনী যে প্রচার কমিটি, সেগুলি গঠন করার জন্য দলের তরফে যে নির্দেশ প্রদান করা হয়েছে এবং উভয় দলের প্রতিনিধিদের নিয়ে পরবর্তী সময়ে এই নির্বাচন কমিটিগুলি পূর্ণাঙ্গ রূপদান করে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আমাদের রাজ্য স্তর থেকে নির্দেশ প্রদান করেছি। আমার প্রত্যাশা যে সংগঠন যেভাবে আমাদের নির্বাচনী প্রচারটাকে জনসম্মুখে নিয়ে যাওয়ার জন্য এবং জনগণকে যুক্ত করার যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা একটা নির্বাচনী লড়াইয়ের যে পূর্ব প্রেক্ষাপট, এটা সন্তোষজনক এবং আগামী দিন এই নির্বাচনী লড়াই আমাদের
দল যখন মাঠে অবতীর্ণ হবে আমরা খুব সংঘবদ্ধভাবে লড়াইটাকে সম্পন্ন করতে পারব। আমরা দেখতে পাই আপনারা নেতৃত্বরা বহুবার দিল্লিতে গেছেন, আসছেন, আপনাকেও আমরা দেখতে পেয়েছি দিল্লিতে গিয়ে এসেছেন। কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে নির্বাচনকে নিয়ে কি আলোচনা হয়েছে? কেন্দ্রীয় নেতৃত্ব খুব সচেতনভাবে সারা দেশে লোকসভা নির্বাচন, ইন্ডিয়া জোট কিভাবে শক্তিশালী হয়, ইন্ডিয়া জোটের মধ্যে সমস্ত ধরনের আমাদের রাজ্যভিত্তিক যে জোট গঠনের আন্তরিকতার সঙ্গে কাজগুলি সম্পন্ন করার বিষয়ে যে চূড়ান্ত পদক্ষেপ সেগুলি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব গ্রহণ করে চলেছে এবং আমাদের রাজ্যেও এই জোট গঠনের কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় ভূমিকা ছিল। আমরা নেতৃবৃন্দের ডাকে বা তাদের বিভিন্ন নির্দেশ অনুযায়ী আমরা আমাদের রাজ্যেও আমাদের নির্বাচনী প্রচার কাজ শুরু করব। কেন্দ্রীয় নেতৃত্বের রেসপন্স অত্যন্ত গঠনমূলক এবং জোট ধর্ম রক্ষা করার ক্ষেত্রে আমাদের যে ত্যাগ বা আমাদের যে করণীয় যে সমস্ত বিষয় সেগুলিকে সযত্নে আমরা সামনে রেখে এগিয়ে যাচ্ছি। আমরা জনগণের মধ্যে প্রত্যেক সময় একটা ক্ষোভ দেখতে পাই। আমরা যদি বলি যে আমরা প্রত্যেক সময় শুনতে পাই যে আপনারা যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলেছেন বহুবার যে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী ত্রিপুরা রাজ্যে আসছেন। আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে তাতে ওনারা এসেছেন, ভিজিট করে গেছেন, কিন্তু ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত আসেনি। সেটাকে নিয়ে কিন্তু জনগণের একটা আগ্রহ রয়েছে যে আপনারা নেতৃত্বরা তাদেরকে এখনো পর্যন্ত রাজ্যে আনতে পারেননি, সেটা কি কারণ? প্রথমত আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যে প্রচার হোক বা রাজ্যের সাংগঠনিক বিস্তার নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বৈমাতৃসুলভ বিষয় নেই। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা চাই, তবে এটা ঠিক ত্রিপুরা রাজ্য নিয়ে এবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনেক বেশি তারা আত্মবিশ্বাসী এবং প্রচার কাজেও আমাদের স্টেট ক্যাম্পেইনারদের কিভাবে এখানে পাঠানো যায়, তাদের মাধ্যমে প্রচার করা যায়। আজকেই সকালে এই বিষয় নিয়ে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে বা ত্রিপুরার যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলে আমরা একটা লিস্ট আমরা তুলে দিয়েছি। আমরা আশা করছি যে আমরা যাদের প্রচারের কাজে এখানে পেতে চাইছি অধিকাংশই এখানে তারা আসবেন এবং 2-1 দিনের মধ্যে আমরা এই বিষয়গুলি একটা চূড়ান্তভাবে যে সিদ্ধান্ত সেটা আমাদের জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে আমরা বহু উত্থান পতন দেখতে পেয়েছি এবং বলাই যেতে পারে নানান ধরনের আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। বলা যেতে পারে একটি চুক্তি আমাদের কাছে উঠে এসেছে এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের একটি আঞ্চলিক দল মথার মধ্যে যে চুক্তি, সেখানে বলা হচ্ছে যিনি ত্রিপুরা মথার প্রাক্তন চেয়ারম্যান রয়েছেন তিনি বলছেন যে তাদের মধ্যে কোনো অ্যালায়েন্স হয়নি, কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়েছে দুজনকে। তার পাশাপাশি একজনকে এই লোকসভা নির্বাচনের আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে এবং যাকে বলাই চলে ত্রিপুরা রাজ্যের জন্য একেবারেই নয়া ফেস বা নতুন রাজ্য রাজনীতিতে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা বলি ত্রিপুরাসাদের যে একটা ইমোশন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যাকে নিয়ে তারা এই ত্রিপুরা মথা দলের সাথে যুক্ত রয়েছে, সেই ত্রিপুরাল্যান্ডের কথা কোথাও উল্লেখ করা হয়নি বা চুক্তিতেও কোথাও নেই। আপনার কি মনে হয় যে এভাবে নানান প্রলোভন দেখিয়ে সেখানে ত্রিপুরাসাদের বা এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি সেটা না দিয়ে তাদেরকে ঠকানো হচ্ছে, বা সেখানে কি মনে হয় আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? খুব বেশি বলার কোনো সেখানে প্রয়োজন নেই। আমরা বলবো 2018-র আগে আইপিএফটি যে বিষয়টাকে নিয়ে আদিবাসীদের তাদের অধিকার, তাদের ক্ষমতায়ন, তাদের উন্নয়নের কথা বলে যে আন্দোলনে তারা সেই দিন ঝাঁপিয়েছিলেন, 2024-এর এই প্রাক মুহূর্তে বলা যায় বর্তমান পরিস্থিতিটা জাস্ট আইপিএফটির রেপ্লিকা। মডালিটি কমিটি এটা আজকে হয়েছে যে একটা জয়েন্ট এগ্রিমেন্ট কমিটি। তো আমি বলবো যে দেখুন, আদিবাসীদের উন্নয়ন প্রয়োজন, আদিবাসীদের ক্ষমতায়ন বা আদিবাসী সমাজকে কিভাবে আরও বেশি করে তাদের আর্থিক দিক থেকে তাদেরকে টেনে তোলা যায়, সেই লক্ষ্যে ভারতবর্ষ জুড়ে কংগ্রেস দল কাজ করে চলেছে। কংগ্রেস যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে আদিবাসীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে। আমাদের রাজ্যেও আমরা বিভিন্ন সময়ে দেখেছি
যে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য, তাদের ক্ষমতায়নের জন্য কংগ্রেস কেন্দ্রে যখনই সরকারে ছিল পদক্ষেপ নিয়েছে। এডিসি গঠন করা থেকে শুরু করে সংরক্ষণ বৃদ্ধি করা, বনের অধিকার আইনের মাধ্যমে তাদের স্থায়ী বসবাসের যোগ্য করে তাদেরকে সেটেলমেন্ট দেওয়া, এই রাজ্যে কিভাবে আরও বেশি ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া যায় তার জন্য সংবিধানের সংশোধনী আনার যে প্রস্তাব, এটা কংগ্রেস দলের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বের সময়। তো 10 বছর বিজেপি ক্ষমতায় আছে। ভারতবর্ষের আদিবাসীরা আজকে নতুনভাবে তাদের ভাবতে হচ্ছে যে তারা কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করবে বা কংগ্রেসের হাত ধরেই তারা আগামী দিন পরিবর্তনের জন্য প্রকাশ্যে নেমে এসছে। আমাদের রাজ্যেও আদিবাসীদের বিভ্রান্ত করা হয়েছে, কিন্তু এই বিভ্রান্ত কাটিয়ে এখন আদিবাসীরা সত্যিকার অর্থে তারা তাদের যে লক্ষ্য বা তাদের আগামী দিনের যে ভবিষ্যৎ পরিকল্পনা তারা এটা নির্ধারণ করবে। আমরা আদিবাসী কংগ্রেসকে এই রাজ্য জুড়ে তাদের কর্মসূচির মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছি, এটা বলা যায় কার্যত সফল একটা রূপ পেতে চলেছে। আপনাদের প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ইতিমধ্যে 2টি আসনে তাদের প্রার্থী তালিকা বা প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন। ইতিমধ্যে আমরা কংগ্রেস দলেরও পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম উঠে আসতে দেখছি। পূর্ব আসন নিয়ে নানান সমালোচনা রয়েছে, দলের কি পরিকল্পনা রয়েছে? আমরা আরো একটি বিষয় বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি দেশীয় রাজনীতিতে ইন্ডিয়া একটি জোট রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে সিপিআইএম দল রয়েছে। সেখানে কি আপনাদের কোনো আলোচনা হচ্ছে? পূর্ব ত্রিপুরা আসনে কি আমরা সেই যে একটা ইন্ডিয়া জোটের প্রভাব রয়েছে সেটা কি আমরা দেখতে পাবো? না, এটা তো আমরা বারংবারই বলছি যে আমরা শুরু থেকেই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে চলেছি এবং ইন্ডিয়া জোট মিলেমিশে এই রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। পশ্চিম ত্রিপুরা আসনটায় কংগ্রেস লড়ছে। স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটের বড় দল হিসাবে যারা এই রাজ্যে বামপন্থীরা তারা সেখান থেকে তাদের প্রার্থী চয়ন করে তারা লড়বেন। সবচেয়ে বড় কথা হলো এই লড়াইটা হলো জনগণের লড়াই। জনগণকে নিয়ে লড়াইয়ে আমাদের থাকতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই জনগণের অধিকার, জনগণের দাবি দেওয়া, এগুলি সম্পর্কে ইন্ডিয়া জোট সারা দেশব্যাপী যে আহ্বান রেখেছে, আমরা কোনো অবস্থাতেই জোট সঙ্গীদের আমরা আলাদাভাবে বা আমাদের দৃষ্টিভঙ্গিতে কোনো ধরনের তফাৎ থাকবে না। আমরা ঐক্যবদ্ধ লড়াই করব। এই লড়াইটা আমাদের রাজ্যেই শুধু নয়, আমরা সারা দেশেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের জোটবদ্ধ যে শক্তি, এই শক্তি দিয়ে এই লড়াইটাকে আমরা সফল করব। দেশের মানুষ বর্তমান যে শাসক দল তার বিরুদ্ধে তাদের স্বরূপ চিনে ফেলেছে, তাদের প্রতারণা, তাদের জুমলার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। আগামী দিন এই লড়াইয়ে ত্রিপুরাতেও আমরা জয় সুনিশ্চিত। স্যার, জানতে চাইবো যে সিপিআইএম দলের নেতৃত্বদের সাথে কথা হয়েছে কি আসনটিকে নিয়ে? হ্যাঁ, আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আমাদের যে সর্বভারতীয় অ্যালায়েন্স কমিটি আছে, যে অ্যালায়েন্স কমিটির চেয়ারম্যান মুকুল ভাসনিকজি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের বাম দলের সাধারণ সম্পাদক যিনি সর্বভারতীয় ক্ষেত্রে, ওনাদের সঙ্গে ওই প্ল্যাটফর্মে আলোচনা করেই এই সিদ্ধান্তে নিশ্চয়ই তারা উপনীত হয়েছেন বলেই কংগ্রেস দল একটি আসনের প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। বাকিটা বামপন্থীদের সঙ্গে সহযোগিতা করেই সেটা করা হবে। এটাই হলো মানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ। তো আজকেই হয়তো এটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো আমরা মনে করছি যে বর্তমান প্রেক্ষিতে যে লড়াই, এই লড়াই জোটবদ্ধ লড়াই এবং বিরোধী দলের একটা ঐক্যবদ্ধ লড়াইয়ে এটা একের বিরুদ্ধে একের লড়াই হতে যাচ্ছে। তো ন্যাচারালি এখানে আর অন্য কিছু ভাবার কোনো সুযোগই নেই। স্যার, আমরা যদি বলি যে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের নাম ঘোষণা করার পর বিজেপি দল একটু আত্মবিশ্বাসী যে তারা ত্রিপুরার 2টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চলেছে। এই যে আত্মবিশ্বাস বা একটা ডেসপারেট হওয়া, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই একটা স্লোগান তৈরি করে 400 আসনের কথা তারা বলে যাচ্ছে।
সর্বভারতীয় প্রেক্ষাপট যে জায়গায় দাঁড়িয়ে আছে, একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার সম্ভাবনা, যারা রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন সাইকোলজিস্টদের তাদের কথা শুনলে বোঝা যায় যে সেই জায়গাতে বিজেপি নেই। বিজেপি আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে যারা দুটি আসনে নিজেদের জয় নিজেরাই সুনিশ্চিত করছে, আবার এরা প্রধান বিরোধী দলকে টেনে নিয়ে শাসক দলের মধ্যে তাদের হাত ধরতে হচ্ছে, তাদের সাহায্য নিয়ে নির্বাচন সুনিশ্চিত করার কথা ভাবনা চিন্তায় রাখতে হচ্ছে। তার মানে বোঝা যায় যে এরা শুরু থেকেই দুর্বল। এই রাজ্যের মানুষ যাদের বিরোধী আসনে বসিয়েছে, তারা বিরোধী আসন থেকে যখন নিজেদেরকে শাসক দলের সঙ্গে যুক্ত করেছে, ন্যাচারালি যে ভোট একসময় বিজেপি বিরোধী ছিল, এই বিজেপি বিরোধী ভোটাররাই এখন সুনিশ্চিত করবেন যে তারা বিরোধী হিসাবে রাজ্যের যারা বিরোধী দল তাদেরকে তারা শক্তিশালী করবেন, না যারা বিরোধিতা করার নামে শাসকদের হয়ে নিজেদের ক্ষমতা ভোগ করার জন্য বা বিরোধী হিসাবে একটা বিরাট অংশের মানুষের দাবি দাবাকে প্রত্যাখ্যান করে, দাবি দাবাকে তারা সম্পূর্ণরূপে সেইগুলিকে মানে অবহেলা করে যারা শাসক দলের সঙ্গে হাত মিলিয়েছেন, তাদের হাত ধরে বিজেপিকে পুনরায় তারা নির্বাচনে জয়ী করবেন কি? বিজেপি যে এককভাবে জিততে পারবে না এটা তো পরিষ্কার। এখন বিজেপি বিরোধী দলের তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাদেরকে নানা উপায়ে কুক্ষিগত করে যারা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন, রাজ্যের জনগণ এটা বুঝে গেছে যে বিজেপি একটা সুযোগ সন্ধানী দল, আর সুযোগ সন্ধানী হিসাবে কিছু কিছু রাজনৈতিক দলকে যারা বিভিন্ন রাজনৈতিক কায়দায় তাদের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় ফিরতে চায়, এটা বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে যতটা না পরিষ্কার ছিল বা যতটা না মানুষ বুঝে উঠতে পেরেছেন, আজকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা জলের মতো পরিষ্কার। এটা সকলের কাছেই পরিষ্কার একটা বার্তা হিসাবে গেছে যে শুধু ক্ষমতালোভী বিজেপিকে বা যারা তাদের হাত ধরে এই রাজ্যে তাদেরকে ক্ষমতায় আসীন করতে চাইছে, তাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ তাদের ভোটে প্রতিফলন ঘটাবে। তো ন্যাচারালি বিরোধী দলের এখানে আমি মনে করি যে বিরোধী দল এই সিদ্ধান্তের ফলে তারা জয়ের দিকে এক কদম এগিয়ে গেছে। আমরা যদি বলি ইতিমধ্যে ডিএ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা বলি পেট্রোল, ডিজেল এবং জ্বালানি গ্যাস তার মূল্য কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে এবং অপরদিকে সময়ও সেখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই সময়টি হচ্ছে জুন মাস পর্যন্ত। এই যে সময়সীমাটা বা এখন দামটা কমিয়ে দেওয়া, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো আমি বলবো যে এগেইন নির্বাচনী জুমলা, কারণ এই বিজেপি দেশের সরকারে আসার আগে 2014 সালে বলেছিল যে তারা প্রত্যেক বছর 2 কোটি বেকারের চাকরি দেবে। তারা বলেছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে। তারা নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। পরবর্তী সময়ে তাদের যারা মানে হাইয়েস্ট নেতৃত্ব, তারাই সাংবাদিকদের সামনে বসে বলছে যে নির্বাচনী জুমলা। ন্যাচারালি এরা বুঝে গেছে যে বেরোজগারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্বেষ, এই সমস্ত কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বা ভোটের প্রতিফলন ঘটাবেন। এখন মানুষকে প্রলোভিত করা বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে আবার মানুষের যে মূল্যবান ভোট সেটা তাদের সপক্ষে আনার জন্য তাদের কিছু কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। এই পদক্ষেপগুলি চিরস্থায়ী হবে না, এটা মানুষ বুঝতে পারছে এবং মানুষ তাদের 10 বছর শাসনে যেভাবে নিষ্পেষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদের অত্যাচার, তাদের নিপীড়ন, এগুলি মানুষ সহ্য করে এখন সারা দেশেই একটা জনমত তৈরি হয়েছে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মাধ্যমে মানুষের যে জনসমর্থন বা জনঢল নেমেছে, এতে করে পরিষ্কার যে এই দেশে অন্তত নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হচ্ছে। আমরা যদি বলি নির্বাচনী প্রাক মুহূর্তে বিরোধী দলগুলির বিশেষভাবে অভিযোগ থাকে যে
বিভিন্ন জায়গায় ভোট চুরি, তাছাড়াও সন্ত্রাস, একটা প্রাক মুহূর্তে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা, পরবর্তী সময়েও মানে প্রত্যেকের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা। তাছাড়াও যদি আমরা বলি দাদন বিলিকে নিয়েও আমরা বিরোধীদের বহুবার সোচ্চার হতে দেখেছি। এই বিষয়গুলোকে নিয়ে এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কি বলবেন? বিজেপি দল ভয়, সন্ত্রাস, অর্থ অপপ্রয়োগ, অপশাসন, ক্ষমতার অপপ্রয়োগ, আসলে গণতন্ত্র বা সংবিধান তাদের কাছে কোনোই মূল্য রাখে না, এটা মূল্যহীন। এবং তারা ক্ষমতা গ্র্যাব করার জন্য সারা দেশে ক্ষমতাসীন হিসাবে তারা যেন ফিরতে পারে, এর জন্য সব কিছুর অপপ্রয়োগ তারা করতে চাইবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের যতগুলি রাজ্য, সবকটা রাজ্যেই তারা হয় সরকার ভেঙেছে অর্থের বিনিময়ে, নয় এমপি এমএলএদের তারা বিভিন্নভাবে প্রলোভন দিয়ে অর্থ বলে তারা তাদেরকে দল ভাঙিয়ে তাদের দিকে নিয়েছে। কোথাও কোথাও দেখা গেছে যে বিভিন্ন নির্বাচনে একটা বিপুল অর্থ ছড়িয়ে বিরোধী দলকে সেখানে তারা পরাজিত করেছে। তো অর্থ বলের দিক থেকে আর অসাংবিধানিক অগণতান্ত্রিক কাজ করে তারা ক্ষমতায় ফেরার জন্য মরিয়া, এবং এটা রোখার জন্য কংগ্রেস দল তাদের এই জোটকে সঙ্গী করে নিয়ে সারা দেশব্যাপী এই প্রচারে নেমেছে। অনৈতিকভাবে ইডি, সিবিআই, আইটি এই সমস্ত স্বাধীন সংস্থাগুলিকে তাদের কুক্ষিগত করে তারা বিরোধী দলের উপর সেগুলিকে লেলিয়ে দিচ্ছে। নানাভাবে ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলকে দাবিয়ে রাখার বা সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদেরকে বিরত করে বা তাদের বিভিন্ন অপপ্রচার করে তাদের মানুষকে কিভাবে সেখানে জিতিয়ে আনা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছে। দেশের মানুষের কাছে আজকে ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি এটা সম্পর্কে মানুষ অবহিত এবং এটা জলের মতো পরিষ্কার। মানুষ উত্তরণের জন্য রাস্তা খুঁজছে, বিকল্প একটা কিছু চাইছে, বিকল্প দিচ্ছে ইন্ডিয়া জোট, এবং আমরা বিশ্বাস করি যে সারা দেশব্যাপী ইন্ডিয়া জোটের পক্ষে মানুষ প্রতিবাদ করেই এগিয়ে আসছে। আমাদের রাজ্যে অর্থ বলে বলীয়ান হয়ে যারা অর্থের আস্ফালন দেখিয়ে ভয়ভীতি সন্ত্রাস প্রদর্শন করে নির্বাচনী যুদ্ধে জয়লাভ করতে চাইছে, আমরা জনগণের সমর্থন নিয়ে, কারণ জনবিক্ষোভ রাজ্যের সমস্ত জায়গায় পরিলক্ষিত হচ্ছে। জনগণ এই অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তারা সক্রিয়ভাবে এই ভোটে অংশগ্রহণ করবে এবং এই ভোটে তাদেরকে পরাজিত। আমরা যদি বলি যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে এবং আপনি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী রয়েছেন কংগ্রেস দল থেকে, পাশাপাশি আপনি কংগ্রেস দলের অভিভাবক, বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন আপনি, এবং আপনাদের দলের যারা যুব নেতৃত্বরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন এই নির্বাচনী সময়? না, নিশ্চয়ই নির্বাচনে আমাদের ফলাফল ভালো করার জন্য আমাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কংগ্রেস দলের একজন অভিভাবক হিসাবে আমার কাছে সবচেয়ে আগে প্রায়োরিটি হলো আমাদের লিডারশিপের কালেকটিভ সিদ্ধান্তগুলি। কালেকটিভিটির মাধ্যমে আমরা আমাদের এই নির্বাচনী প্রচার কাজ থেকে শুরু করে আমাদের সাংগঠনিক মোবিলাইজেশন থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমরা এটাকে প্রায়োরিটি দেব। এবং যেহেতু জোট সঙ্গে আমাদের রাজ্যে ইন্ডিয়া জোটের হয়ে বামপন্থীরা আছেন, আরও কয়েকটা বিরোধী দল যারা আমরা আহ্বান রেখেছি, আমরা আশা করছি সবাই মিলে ঐক্যবদ্ধ একটা লড়াই আমরা করব। এই লড়াইটাতে আমরা সকলেই কালেকটিভলি আমাদের সিদ্ধান্তগুলিকে কার্যকর করা, এটাই হবে আমাদের নেতা কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃত্বে আছেন তাদেরকে যোগ্য সম্মান দিয়ে তাদের নেতৃত্বের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা রয়েছি, যারা ত্রিপুরার জনগণেরা রয়েছেন যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, সেখানে যদি আমরা বলি প্রত্যেকেই তাদের নেতৃত্বদের দিকে তাকিয়ে থাকে যে নেতৃত্বরা কি বলছেন, জনগণের জন্য কি করবেন আগামী দিনে, সেই বিষয়টা দেখার জন্য কিন্তু তারা তাকিয়ে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? দেখুন, কংগ্রেস দল এই নির্বাচনে
আমাদের যেহেতু এটা লোকসভা নির্বাচন, দেশের সরকার গঠন করার জন্য আমাদের দল, আমাদের কংগ্রেস দলের সভাপতি থেকে শুরু করে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে যে প্রতিশ্রুতি রাখছেন, গ্যারান্টি মহিলাদের জন্য, কিষানদের জন্য, আদিবাসীদের জন্য, বিশেষ করে যে 5টি ন্যায়, ভাগিদারি, কিষান, আদিবাসী এবং আমাদের মহিলা, বেকার, যুবক যুবতী, এই ন্যায়ের যে উদ্দেশ্যে যে সমস্ত গ্যারান্টি আমাদের দলের তরফ থেকে আমরা সারা দেশব্যাপী জনগণের কাছে রাখছি, এই ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করে কংগ্রেস সরকার সেগুলি বাস্তবায়ন করবে এবং এই ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমেই ভারতবর্ষে একটা গণতন্ত্রকামী, সংবিধানের মান্যতাকারী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা আগামী দিন ক্ষমতায় আসছে এবং জনগণের আশীর্বাদ নিয়ে তারা এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, যেহেতু নির্বাচনের সময় আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কিছুটা মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আমার ধন্যবাদ রইল, ভালো থাকবেন, দেখা হবে। আমরা অবশ্যই নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাথে আমরা পেয়ে গেছি কংগ্রেস দল থেকে, যিনি পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রার্থী হিসাবে উঠে এসেছেন কংগ্রেস দলের। আমরা ওনার থেকে তাদের কি দৃষ্টিভঙ্গি রয়েছে এই নির্বাচনকে নিয়ে বা লোকসভা নির্বাচনে তারা জনগণকে কি ধরনের আশ্বাস দিচ্ছেন, সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই জরুরি একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।